আসসালামু আলাইকুম। গল্প প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব ৪৭ শেষ অংশ। পর্ব ৪৭-এর প্রথম অংশ আমার চ্যানেলে আছে। এটা হচ্ছে শেষ অংশ। খানবাড়ির শান বাঁধানো বা পাশের পুকুরে হাতে বড়শি নিয়ে চুপচাপ বসে আছে জাইন। শান্ত ধাতে চেয়ে দেখছে পুকুরে মাছের নড়াচড়া। যেই বড়শিতে থাকা টুপটা মাছ মুখে নিতে যাবে অমনি পাথর দিয়ে কেউ একটা ঢিল ছুঁড়ে মারল। তাই বড়শিতে মাছ লাগার পূর্বেই তা পালালো। জাইন চোখ মুখ কুঁচকে বিরক্ত ভঙ্গিতে উপরের দিকে তাকাতেই চোকাচোকি হলো নুসরাতের সাথে। অমনি দাঁত বের করে বেটকি মাছের মতো করে হাসল নুসরাত। হাত নাড়িয়ে বলল, জাইন ভাই, আপনার পেছন পেছন এখানেও চলে এসেছি। জাইন কথা বলল না, গম্ভীর মুখ করে ধ্যান দিল বড়শির দিকে। নুসরাত পাত্তা না পেয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ধীর পায়ে নিচের দিকে নেমে গিয়ে নির্দিষ্ট দূরত্ব রেখে বসল। শ্রবণেন্দ্রিয় বেয়ে বেশি আসলো প্রশ্ন, কখন এসেছেন? এই তো 2 ঘন্টা হবে। জাইন পানির দিকে তাকিয়ে বলল, আর কে কে এসেছে? নুসরাত নির্বিকার চিত্তে উত্তর দিল, আমি, আহান আর আব্বা। দুজনের কথোপকথন এইটুকুই হলো। কেউ কাউকে আর কোনো প্রশ্ন করল না। কিন্তু পাশে বসে থাকা নুসরাত জাইনের বড়শিতে মাছ আটকানোর পূর্বেই মুখ দিয়ে শব্দ করে ভাগিয়ে দিল। এতে বিরক্ত হলেও তা জাহির করল না জাইন। আরশের ছোট মামা বছর 10 হয়েছে বিয়ে করেছেন। তার বড় ছেলে মেহুলের বয়স বর্তমানে 4। একসাথে 2টো বাচ্চা হওয়ায় উনার স্ত্রী টুম্পা বাচ্চা দুটোকে সামলাতে হিমশিম খান। মেঘলা কিছুটা শান্ত প্রকৃতির হলেও মেহুল প্রচণ্ড চঞ্চল। বাড়ির বয়স্কা কর্ত্রী রুমানা খাতুন ছাড়া আর কেউকেই ভয় পায় না সে তেমন। নিজেকে এই বাড়ির বাদশা মনে করে। পেট আগের দিকে দিয়ে হাঁটে। সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় বাড়ির এপাশ থেকে ওপাশ। মনে ভয় ডরের লেশমাত্র সম্ভাবনা নেই। নুসরাত এসেছে থেকেই এই বাড়ির হিচড়ে পাকা ছেলেটা তার পেছনে লেগেছে, এক এক সময় এক একভাবে। যেমন কখনো তার গায়ে তেলাপোকা এনে ছুঁড়ে মারছে, কখনো বালির দলা, তো কখনো লেজ ছাড়া টিকটিকি। নুসরাত ব্রু কুঁচকে শীতল চোখে দেখছে ছেলেটার আজগুবি কাণ্ড কারখানা। হুদায় তার সাথে এসে শত্রুতা করছে। চোখ দুটো তীক্ষ্ণ করে শিয়ালের মতো তককে তককে আছে। কখন এই ছেলেকে চেপে ধরে উচিত শিক্ষা দিবে। তাই মাথায় চাপ না দিয়ে কাউচে এক পা তুলে বসে আরাম করে কামড় বসালো আপেলে। নির্লিপ্ত মুখটা হঠাৎ অদ্ভুত হাসির তোড়ে বেঁকে গেল। পেছন থেকে আসা ছায়া যখনই এগিয়ে এসে ঘাড়ের কাছে কিছু একটা রাখতে যাবে অমনি হাতটা চেপে ধরে দপাস করে এনে ফেলল নিজের সামনে মেহুলকে। তীরের ফলার নাই এক ব্রু উঁচিয়ে শুধালো, বিয়াদব, বিয়াদবি হচ্ছে আমার সাথে? মেহুলের 2 হাত নিজের এক হাতে চেপে ধরে আর শোলাটা নিজের অন্য হাতের মধ্যে নিল। ঘৃণিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামনে চেপে ধরে রাখা মেহুলের পানে তাকালো, যে এখন তার হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টায় হাত পা ছুড়ছে। নুসরাত ছেড়ে দিল না, শক্তি লাগিয়ে হাতের তালু দিয়ে ঠাস করে গাল বরাবর একটা থাপ্পড় বসালো। দাঁত কিরমির করে বলল, আর আমার সাথে বদমায়েশি করবা? মেহুল দুপাশে মাথা নাড়িয়ে না জানালো। মনে মনে তখন ভেবে ফেলেছে এখান থেকে বের হয়েই কিভাবে প্রতিশোধ নিবে। পা দিয়ে লাথি মারার চেষ্টা করতেই টুম্পা এসে দুজনকে পেয়ে গেলেন ঝগড়া করতে। ছেলের কাণ্ডে ধমকালেন, মেহুল সম্মান দাও, উনি বড় বোন হয় তোমার। মায়ের ধমকে চটফট থেমে গেল মেহুলের। হাত দিলে করে দিতেই ক্রোধান্বিত নয়নে নুসরাতকে দেখে চলে যেতে নিবে মুখ ঝামটা মেরে নুসরাত রসিয়ে রসিয়ে জানতে চাইল,
আন্টি, মেহুলের খাতনা হয়ে গেছে। ভদ্র মহিলা দুই পাশে মাথা নাড়িয়ে নিষ্পাপ ভঙ্গিতে বললেন, না তো মা। নুসরাত ঠোঁটে হাত চেপে ধরল, বিস্ময়ের ভান করে বলল, যত তাড়াতাড়ি পারুন ছুটনুতে খাতনা করে ফেলুন। এই তো বয়স খাতনা করার। আমার মনে আছে আমাদের আহানের 2 বছরে পাকে কাটা হয়েছিল, এমনকি ইরহামেরও। মিথ্যেটুকু অনায়াসে বলেই হাসল সে। মনে মনে নিজেকে বাহবা দিল এত গুছিয়ে মিথ্যে বলা নিয়ে। ইরহাম তার 13 দিন আগে পৃথিবীতে ল্যান্ড করেছে। সে কিভাবে জানবে কখন ইরহামের খাতনা হয়েছে? যাই হোক, মিথ্যে বলাই যায়। এই মহিলা তো আর জানে না ইরহাম আগে পয়দা হয়েছে নাকি সে। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা মেহুলের দিকে তাকিয়ে ঠোঁট চৌকা করে ভেঙালো, ব্রু উঁচিয়ে ইশারায় জানতে চাইল, আর পাঙ্কা নিবে আমার সাথে? মেহুল নুসরাতকে ঠাট্টা করে হাসল। মনে করল তার মা মানা করবে, কিন্তু নুসরাতের সাথে সুর মিলিয়ে একই তালে তিনি বললেন, ঠিকই কথা মনে করিয়েছ মা। আল্লাহ তোমার ভালো করুক। আমি আজই ওর বাবা আর দাদির কানে কথাটুকু তুলব। নুসরাত বিনয়ে হাসল, মিনমিন করে বলল, হ্যাঁ হ্যাঁ, মানুষকে এভাবে পাশ দিয়ে সাহায্য করাই হলো তো আমার দায়িত্ব ও কর্তব্য। রাত 11টার সময় খাবার টেবিলে খাবার খেতে বসলো সবাই। খাবার টেবিলে রাখার আগেই আহান আর নুসরাত এসে 2 পা মেলে আরাম করে বসে পড়ল। নুসরাত কোনো বাগবিতণ্ডতায় লিপ্ত হলো না। নির্লিপ্ত মুখে ভাত বেড়ে নিয়ে মুখে তোলার প্রস্তুতি নিল। খাবারের পদের ক্ষেত্রে গরুর মাংস পছন্দের খাবার নুসরাতের। এই পদটা টেবিলে থাকলে অন্য কোনো খাবারের দিকে চোখ তুলে তাকায় না সে ভুলেও। তাই আজও একই কাণ্ড ঘটল। গরুর মাংসের বাটি সবার আগে টেনে নিল নিজের দিকে। পাশ ঘেঁষে বসা আরস হাত বাড়িয়েছিল নেওয়ার আশায়। তা গুটিয়ে নিতে হলো রমণীর উৎসুকতায়। ইসরাত মুরগির মাংস বেশি পছন্দ করে, ইরহামও একই। নুসরাত তো কখনো কখনো বলে, পোলট্রি চিকেন খেয়ে পোলট্রি মুরগির মতো হয়ে যাচ্ছে দুজনেই। এতে বিশেষ পাত্তা দেয় না কেউই, কারণ সৈয়দ বাড়ির ভেতর নুসরাত একমাত্র ফালতু কথা বলার উস্তাদ। জাইনের আবার খাবারের ক্ষেত্রে ভিন্নতা। সে পছন্দ করে ছাগলের মাংস। রুমানা খাতুন ইসরাতকে বিশেষ পছন্দ না করলেও নাতিদের পছন্দ অনুসারে রেখেছেন খাবারের সকল পদ। আরস আর নুসরাতের জীবনেও কোনো কিছুতে মিল না হলেও খাবারের ক্ষেত্রে একটু একটু মিলে যায় পছন্দ। যেমন নুসরাতের পছন্দ গরুর মাংস, আরসের ক্ষেত্রেও তাই। ব্ল্যাক কফি দুজনেই অপছন্দ করে, তবুও মুখ কুচকে গলাধঃকরণ করে। সবজির ক্ষেত্রে নুসরাতের অপছন্দের তালিকায় সর্বপ্রথম করলা, আর আরসের পছন্দের তালিকায় সর্বপ্রথম এই সবজিটা। আরসের অপছন্দ হলো ফুলকপি, নুসরাতের আবার তা পছন্দ। শুটকি পছন্দ নুসরাতের, আরস আবার তা দুচোখে ঘৃণা করে। স্পাইসি খাবার সৈয়দ বাড়ির কারো মুখে রুচে না, তাই খাবারে মরিচের পরিমাণ সবসময় কম থাকে। আরস ঝাল খাবার পছন্দ না করলেও মিষ্টি আর টক খাবার একদম দুচোখে দেখতে পারে না। এদিকে মিষ্টি আর টক খাবার নুসরাতের পছন্দের শীর্ষ তালিকায়। গরুর মাংস বাটি থেকে নিতে গিয়ে বারবার হাত ফসকে গেল নুসরাতের। আরস হয়তো খেয়াল করলো তা, হাত বাড়িয়ে টেনে নিল এক প্রকার চামচ। নুসরাত ঠোঁট চৌকা করে কিছু বলতে নিবে, আরস চুপচাপ প্লেটে চামচ ভরে ভরে মাংস তুলে দিল। দমকে উঠে বলল, নে খা। নুসরাত বিমূঢ় আঁকি পল্লব নিয়ে তাকিয়ে রইল। জিজ্ঞেস করল, দমকাচ্ছেন কেন? আশ্চর্য। আরস কথা বলল না। গরুর মাংস প্লেটে নেওয়ার জন্য চামচ হাতে নিতেই নুসরাত অমনি সেদে বলল, আরস ভাই, আমি বেড়ে দিই। আরস মানা করে দিবে ভেবে নড়েচড়ে বসল।
মনে মনে প্রহর গুনল মানা করবার, কিন্তু তাকে অবাক করে দিয়ে আরও হাত সরিয়ে নিল। ইশারাই বোঝালো বেড়ে দিতে। অস্ফুটে উচ্চারণ হলো, হুম। আর সে রাজি হয়ে যাওয়ায় মোটেও খুশি হলো না নুসরাত। মেঘের আধারে ডেকে গেল উজ্জ্বল মুখশ্রীটুকু। মিনমিন করল নিজ মনে, নিজে বেড়ে খানা ভাই, আমাকে বলছিস কেন? আরশের কানে কথাগুলো গেলেও প্রতিক্রিয়া দেখালো না। বুকে হাত গুজে তাকিয়ে দেখল নির্বিশেষ। খাবার বেড়ে দেওয়া চিকন হাতটা বাটি উল্টে ঢেলে দিতে দিতে নুসরাত প্রশ্নাত্মক কণ্ঠে জানতে চাইল, আর লাগবে আরশ ভাই? আরশ মানা করার পূর্বেই পুরো বাটি আরশের প্লেটে দেখা গেল। নুসরাত আরশের দৃষ্টি উপেক্ষা করে ঠোঁট বাঁকিয়ে হেসে খাবারের ধ্যান দিল। সাধারণ এই দৃশ্য সাধারণ ঠেকালো না সামনে বসা রুমানা খাতুনের নিকট। নাতির অমন প্রাপ্তবয়স্ক মেয়েটার দিকে হাঁ করে পলকবিহীন তাকিয়ে থাকা বয়স্কার নিকট অদ্ভুত ঠেকল। খাবার বেড়ে দেওয়া একে অন্যের প্লেটে, এটা ও মনে সূক্ষ্ম তেতে ওঠার সৃষ্টি করল। চামচ শব্দ করে ফেলে দিয়ে কিছু বলতে নিবেন, মুখ আটকালেন। গল বিলে দলা পাকানো কতটুকু গিলে নিলেন আলগোছে। সবার দৃষ্টি নিজের দিকে উপলব্ধি হতেই বললেন, আগামীকাল মেহুলের খাতনা করা হবে। আতিক, খাতনাওয়ালা নিয়ে এসো সকাল সকাল। নুসরাত ঠোঁট উঁচিয়ে তাকালো খাবার টেবিলে এক পাশে গুমরা মুখে বসে থাকা মেহুলের দিকে। দৃষ্টতা নিয়ে তাকিয়ে রইল। যেই মেহুল এদিকে তাকালো অমনি চোখাচোখি হলো দুজনের। মেহুলের বিনা আর্তনাদে অসহায় মুখখানা দেখে মুখের ভেতর থাকা খাবার না চাইতেও ছিটকে বেরিয়ে আসলো নুসরাতের। কিলকিলিয়ে হেসে উঠল পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে। আহার নুসরাতের হাঁ হাঁ করে হাসি দেখে ঠোঁট লিপল নিজের হাসি আটকানোর জন্য, হলো না। নিজেও কাহিনী না জেনে সুর মিলিয়ে হেসে উঠল। ঘড়ির কাঁটায় তখন কাটাই কাটাই 11টা বাজছে। মেহুলকে অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা চলছে খাতনা করার জন্য, কিন্তু কোনোভাবেই সে রাজি হলো না। দু হাত পা ছড়িয়ে বাড়ির মেঝেতে শুয়ে আছে, সাথে গোঁত গোঁত করে নিজের মনের রাগ ক্ষোভ প্রকাশ করেছে। যেই সে নুসরাতের অবালাকৃতির মেসি বান করা হাস্যরস মুখটা দেখছে, তখনই ইচ্ছে করতেছে চুল ছিঁড়ে মুখে আঁচড় কাটতে। রাগ রাগ চোখ মুখে তাকিয়ে অনেকক্ষণ চেঁচালো, কেউই কানে তুলল না মেহুনের আত্মচিৎকার। নুসরাত এক পা চেয়ারে তুলে বসে আরাম করে আপেলে কামড় বসাতে বসাতে হাসল সবার অগোচরে। এতে হয়তো মেহুলের রাগে ঘি ঢালল। হাতের কাছে থাকা ফুলদানিটা তুলে ছুঁড়ে মারল তার দিকে। সেকেন্ডের ভেতর উড়ে এসে পড়তে নিল তার নাক কপাল বরাবর। তার পূর্বেই বিমূর্ত হয়ে বসে থাকা নুসরাতকে এক টানে সেখান থেকে সরিয়ে নিল একটা শক্তপোক্ত হাত। নুসরাত হকচকিয়ে দেখল মেহুলকে, চোখ মুখ বিস্ময়ে অন্তর্ভুক্ত। নাসারন্ধে কস্তুরী ঘ্রাণ প্রবেশ করতেই মাথা তুলে উপরে তাকালো। চোখাচোখি হলো নিষ্প্রাণ কালো বলয়ের আঁকি যুগলে। কানে বেশি এলো, ব্যথা পেয়েছিস? নুসরাত রোবটের ন্যায় মাথা দুপাশে দুলিয়ে না জানালো। মেহুলের দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে হাসল তাচ্ছিল্যে। তাকে টার্গেট করে নিক্ষেপ করা ফুলদানিটা ফসকে যাওয়ায় কিছুক্ষণ পরিবারের হামলার কথা ভুলে গিয়ে জিভ বের করে ভেঙালো আবারও। বুড়ো আঙ্গুল উল্টে দেখালো কাঁচকলা। মেহুল তেড়ে আসতে নিবে তার আগেই খানবাড়িতে পদার্পণ ঘটল খাতনাওয়ালার। লোকটার সেই কি ভীষণ তাড়া, এসেই তাড়া লাগালেন উনার শীঘ্রই ফিরতে হবে, তাই তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে আসার জন্য। মেহুল লোকটাকে দেখেই পালিয়ে যেতে চাইল দৌড় দিয়ে। খপ করে হাতের মুঠোয় চেপে ধরল তাকে স্বার্থ টেনে হিঁচড়ে নিয়ে চলল রুমের দিকে। মেহুল চেঁচাচ্ছে, ভাইয়া ব্যথা লাগবে, ভাইয়া আমি যাব না।
নুসরাত আপু বলেছে ব্যথা লাগবে। ব্যথা? নুসরাত রাগ করে কপালে বাজ ফেলে বলল, আমি কখন বললাম ব্যথা লাগবে? মেহুলকে কাঁধে তুলে নিয়ে যেতে যেতে স্বার্থ বলছে, আরে কিসের ব্যথা? কোনো ব্যথা ট্যাথা লাগবে না, এই যাবি আর এই আসবি। মেহুল গলা ফেলে চিৎকার করলেও কেউ ধ্যান দিল না এতে। রুমানা খাতুন ততক্ষণে এসে ড্রয়িং রুমে হাজির হয়েছেন। খাতনাওয়ালার সাথে কথা বলা শেষে দুজনেই এগোলেন সম্মুখে। নুসরাত সেটা খেয়াল করেই আরশের থেকে দূরত্ব বাড়িয়ে কোমরে দুই হাত রেখে দাঁড়ালো। আরশের সম্মুখে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে কিছুক্ষণ উপর নিচ দেখল। দুই ভ্রুয়ের মাঝে বাজ ফেলে জিজ্ঞাসা করলো, ব্রো, তোমার হয়েছে? আরশ ভ্রু জোড়া নাচিয়ে জানতে চাইল, কি? নুসরাত ইশারা দিয়ে কিছু একটা বোঝালো। ইশারাই বোঝানোতেই রূপ্ত থেকে অস্ফুটে উচ্চারণ করল, আরে ওইসব। আরশ নুসরাতের হিয়ালিতে মেজাজ খোয়ালো পরক্ষণেই। নাক মুখ কুচকে চেঁচালো, কি সব? কি হবে? আরে বুঝেন না? আবারও চোখ দিয়ে ইশারা করলো আরশকে। না চাইতেও এবার ধৈর্য হারিয়ে তেড়ে আসলো নুসরাতের দিকে আরশ। বিকট শব্দে হুঙ্কার দিল, না বুঝি না, মুখ দিয়ে বল বিয়াদব। নুসরাত আরশের থেকে নির্দিষ্ট দূরত্ব তৈরি করল। পিছু সরে যেতে যেতে ঠোঁটে হাসি ঝুলিয়ে নির্লজ্জের মতো শুধালো, আপনার সুন্নতে খাতনা হয়ে গেছে আরশ ভাই? আরশ ক্রোধে চোখ মুখ লাল করে গরজালো। দাঁতের কপাটি চেপে রাগ নিয়ন্ত্রণে আনতে চাইল। নুসরাতের ভেটকানো দেখে তা আরও বৃদ্ধি পেল। কটমট করে দাঁতের কপাটি পিষল। মুখ দিয়ে হিসিয়ে বের হয়ে আসলো, না, তুই আর তোর বাপ এসে খাতনা করবি বলে বসেছিলাম, আই করে দে খাতনা। নুসরাত দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসি আটকানোর বিতা প্রচেষ্টা চালালো। না পেরে হাত দিয়ে ঠোঁট চেপে বলে উঠল, কাশি, বটি, তুলা, স্যাপলন আর যা যা প্রয়োজন নিয়ে আসি। 1 মিনিট অপেক্ষা করুন আরশ ভাই, আমি এই যাচ্ছি আর আগামী 3 দিনের ভেতরে চলে আসছি। নুসরাত নিজের এমন বেহায়াপনায় মোটেও লজ্জা পেল না, উল্টো আরশের এমন রেগে যাওয়াই বেশি অবাক হলো। নিতন্তন একই ঘটনা ঘটার পর একটা লোক কিভাবে তার উপর সেম কাহিনীর জন্য রেগে যায় তা ভাবতে গিয়ে মাথায় জট পাকিয়ে গেল। তবুও জট ছাড়ানোর চেষ্টা না করে আরশকে আবারও চালাতে ব্যস্ত হলো মন প্রাণ কাজে লাগিয়ে। চোখ তুলে তাকাতেই থাবা দিয়ে গাল চেপে ধরল আরশ তার। কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো, নুসরাত, খুব বার বেড়েছিস তুই। মেয়েটা হাসলো। আরশের হাত থেকে গাড় ছাড়ানোর চেষ্টা করলো না। গা ঘেঁষে দাঁড়িয়ে দাঁত বের করে হেসে কিছু বলতে নিবে, কানে ভেসে এলো কিছু শব্দ, আর যদি একটা কথাও বলিস তাহলে মাথায় তুলে আছাড় মারবো তোকে। নুসরাত অবাক কণ্ঠে জানতে চাইল, কোথায় কি বকলাম? আরশ হৃদয়ের মাঝে বাজ ফেলে জানতে চাইল, তাহলে এতক্ষণ কি করছিলি? আমি তো শুধু বলছিলাম। নুসরাতের কথা শেষ হতেই গাড়ের কাছে চেপে ধরা হাতটা আরও শক্ত হয়ে আসলো। আরশ হুঁশিয়ারি দিল, আর যদি বলিস তাহলে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিব। নুসরাত রাগ করল, মৃদু আওয়াজে আওড়ালো, তো ফেলে দেন না, আমি ভয় পাই নাকি? আরশ তর্জনী আঙ্গুল দিয়ে নুসরাতের কপালের কাছে দুটো টোকা দিয়ে শুধালো, এখানে মস্তিষ্ক বলতে কোনো জিনিস আছে? না নেই, আমি বাদে আপনার আর আপনার সদ্য গোষ্ঠীর শুধু আছে। আরশ চুটকি বাজালো, ঠোঁটে স্মিথ হাসি রেখে বলল, রাইট, ইউ আর রাইট নুসরাত নাসির। মাছ ধরার জন্য গতকাল লোক আনানো হলেও তেমন মাছ জালে আটকায়নি, তাই আজ আবারও আনানো হয়েছে তাদের।
প্রায় ৩০ মিনিট অতিবাহিত হওয়ার পর পেছনের পুকুর থেকে বড় একটা রুই মাছ উঠেছে জালে। সেই নিয়ে হট্টগোল চলছে সবার মাঝে। নুসরাত আর আহান পাশাপাশি বসে পুকুর পাড়ে মাছ জালে ধরা দেখছিল। দেখা শেষে বিরক্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো ফিরে যাওয়ার জন্য খানবাড়িতে। হোয়াইট লেগ জিন্সের পেছন ঝেড়ে নিয়ে যেই মাথা ঘোরাতে নিবে অমনি ধপাস করে পানির মধ্যে শব্দ হলো। বাড়িতে আর ফিরে যাওয়া হলো না তার। চোখ দুটো রসগোল্লার ন্যায় হয়ে গেল প্রকট। পানির মধ্যে খাবি খাওয়া। ছটফট করতে থাকা ইসরাতের ফ্যাকাশে হয়ে আসা মুখটা অক্ষিকৌটরে অন্তর্গত হলো। কণ্ঠে মারাত্মক অস্থিরতা নিয়ে চেঁচালো, জাইন ভাইয়া, ইসরাত পানিতে পড়ে গেছে, ওকে বাঁচান। জাইন প্রথমে পরিস্থিতি টাহর করতে পারল না। যতক্ষণে বুঝতে পারল ততক্ষণে হাজারো ভূতভূত উপরের দিকে উঠে নিচের দিকে তলিয়ে গেছে মেয়েটা। হাত পা অনবরত। পানিতে ঝাপাঝাপির আওয়াজ হলো। একই সাথে কানের কাছে নুসরাতের চিৎকার, এই জাইন ভাই, ইসরাত সাঁতার জানে না। আরে ভাই, এমন দাঁড়িয়ে আছেন কেন? নামুন না পানিতে। জাইনকে থম মেরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে নুসরাত নিজেই সিঁড়ি ভেঙে দৌড়ালো পানিতে নামার জন্য। বলে বসলো সেও সাঁতার জানে না। আনারই এই ক্ষেত্রে পায়ের পাতায় পানি লাগার আগেই ছিটকে এসে একদলা পানি লাগলো নুসরাতের গায়ে। কানে ভেসে এলো জাইনের স্বর, আমিও সাঁতার জানি না। মাথায় গাঁথল কি সেই কথা বোঝা গেল না। নুসরাত চোখের পলক না ফেলে তাকিয়ে রইল খাদের মতো পুকুরটার দিকে। দিক বিদিক বলে শূন্য মস্তিষ্কে নিজেও লাফিয়ে উঠে পানিতে নেমে গেল। পুকুরে নামার পর বুঝল কত বড় ভুল করেছে সে। হাত পা ঝাপটে যত উপরের দিকে উঠে আসলো ততই তলিয়ে গেল অন্ধকারের দিকে। মনে হলো রাক্ষসের মতো গিলে নিচ্ছে তাকে নিজের ভেতরে পুকুরটা। শ্বাস নেওয়ার জন্য হাঁ করতেই নাক মুখে পানি ঢুকে কুহু কুহু কেসে উঠল। হাঁপড়ের নাই চোখের পাতা ঝাপটালো বাঁচার আশায়। সামনের আলোচ্ছন্ন দুনিয়া দেখার লোভে সম্ভব হলো না। আধারে ছেয়ে গেল সবটুকু। ঠোঁট চেপে চোখ বন্ধ করে নেওয়ার পূর্বেই অকি খোঁটরে বাসল তার দিকে দ্রুততার সহিত ধেয়ে আসা একখানা মুখ। নিজের বিভ্রমে নিজেকে তাচ্ছিল্য করে হাসল। বাছার আকাঙ্ক্ষাটুকু হারিয়ে গেল অচিরেই। কানের কাছে তখন সাইরেনের মতো শব্দ হচ্ছে। হয়তো জান কবজের ফেরেশতা আসছেন তার নিকট জান কবজ করতে। অপর হাত পায়ে পানিতে ঝাপটানো থামিয়ে হাল ছেড়ে দিল। মৃত্যুকে দুই হাতে আলিঙ্গন করতে তলিয়ে গেল নিচের দিকে। বন্ধ চোখের পাতায় ভাসল আরশের সাদা কালো অসহায় ক্রোধে লাল হওয়া চেহারাটা। ঠোঁটে আবারও বেশি উঠল করুণ হাসি। খুব কাছ থেকে নিজের মৃত্যুকে দেখতে পেল সে। নিজের অন্তিম মুহূর্তের প্রহর গুনল মস্তিষ্কের স্নায়ুকোষ জুড়ে। কখন এসে ধরা দিবে সেই মুহূর্ত। না চাইতেও মুখ দিয়ে অস্পষ্ট স্বরে কয়েকটা শব্দ উচ্চারিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণে খানবাড়ির সবাই আসলো ততক্ষণে পানিতে থাকা মানুষগুলোর অস্তিত্ব ডুবে গেছে। শান্ত পানিতে বুদবুদ উপরে উঠছে শুধু। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধরাম করে পানিতে আবার শব্দ হলো। লিপি বেগম যখন দেখলেন পুকুরের পানিতে তার ছোট ছেলে তখন কিছু বলতেই ভুলে গেলেন। হেলাল সাহেব হেঁড়ে গলায় পেছন থেকে ছেলে মেয়েদের নির্বুদ্ধিরতাই চেঁচাচ্ছেন। চারটার একটাও সাঁতার জানে না, বোকাদের মতো ঝাঁপালো কিভাবে পানিতে। আহান কিছুক্ষণ বর্তমান পরিস্থিতি দেখল গুলগুল চোখ দুটো দিয়ে। পানিতে নামার জন্য পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নামলো। ভয়ার্থহীন মুখে পানিতে পা রাখার পূর্বেই এক হাতে শার্ট টেনে নিল তাকে। ব্রু উঁচিয়ে জানতে চাইল, কোথায় যাচ্ছ পিচ্ছি? আহান নিজের টি শার্ট টেনে ছাড়িয়ে নিল। মুখে বিরক্তির ছাপ। নাক মুখ ফুলিয়ে বলল,
সবাই পানিতে নেমে গেছে, দেখছো না? আমিও নামছি, যাতে পানি থেকে কোনো সূত্র আবিষ্কার করতে পারি। শার্ত দেখল আহানের বোকা বোকা গোলুমোলু মুখটা, দুই আঙ্গুলের সাহায্যে গাল শক্ত করে টেনে দিয়ে বলল, তুমি সাঁতার জানো? আহানের নির্লিপ্ত উত্তর, না। তাহলে কোন সাহসে তুমি নামছো? আহান কোনো জুৎসই শব্দ খুঁজে পেল না বলার জন্য, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। ততক্ষণে নাসির সাহেব আর হেলাল সাহেব দুজনেই পানিতে নেমে গেছেন, পটু হাতে অগ্রসর হচ্ছেন অন্ধকার গহ্বরের দিকে। একে একে জালুয়ারাও নিজেদের জাল নিয়ে পানিতে নামছেন। পাড়ে দাঁড়ানো লিপি বেগমের মুখটা কালো বর্ণ ধারণ করে থমথমে হয়ে গেছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে পারলে এই মুহূর্তেই এই বাড়ি থেকে প্রস্থান নিতেন। শুধু নিজের অপারগতার জন্য দাঁড়িয়ে আছেন। সিঁড়ি ভেঙে নিচে নেমে আহানের হাতের কবজি চেপে ধরলেন নিজের হাতের মুঠোয়, ভিড় করে আওড়ালেন, আল্লাহ আল্লাহ, সবাই সুস্থ হয়ে ফিরুক পানি থেকে। আর এক মুহূর্তও এই বাড়িতে থাকবো না আমি। গাড়ির ব্যাক সিটে বোন আর ভিক্টরের মাঝখানে চুপচাপ বসে আছে মাহাদি, মুখটা গোমড়া, দেখেই বোঝা যাচ্ছে জোর করে ধরে নিয়ে আসা হয়েছে তাকে। মাহাদির পরিবার আজ মেয়ে দেখতে যাচ্ছে মীরাবাজার। আনিকার মুখটা খুশিতে প্রফুল্ল হলেও মাহাদির মুখটা অন্ধকার। সব কিছু বিরক্ত ঠেকছে তার নিকট। মোমোকে পাত্রী হিসেবে না করতেই পরের দিন থেকে একের পর এক পাত্রীর ছবি নিয়ে তার সামনে হাজির পুরো পরিবার। 2 দিন যাবৎ কোনো রকম না করে সবাইকে টলানো গেলেও আজ কাউকেই টলানো গেল না। একদম বগল দাবা করে নিয়ে এসেছে পাত্রী দেখাতে। গাড়ি চলতে চলতে একসময় এসে নিজ গন্তব্যে থামলো শব্দ করে। হর্ন বেজে উঠল, আর এতেই চিন্তাকরণ থেকে বের হয়ে আসলো মাহাদি। মুখটা গম্ভীর করে দুবদা পায়ে নামলো সিঁড়ি থেকে। হাতে কালো রঙের কোট, গ্রে কালার শার্ট ইন করে পরা, কালো প্যান্টের সাথে শার্টের হাতা কবজি পর্যন্ত গোটানো, উপর থেকে একদম ফিটপাট, পায়ে শুয়ের জায়গায় একজোড়া স্যান্ডেল। অনিকা যখন সেটা খেয়াল করলো তখন জিজ্ঞেস করলো, এই জুতো কোথা থেকে নিয়ে আসছো তুমি? মাহাদি বিরক্ত ভঙ্গিতে বোনের দিকে তাকাতেই বলতে নিল, কাবার্ড থেকে। তার আগেই নেত্রকোনায় ভাসল পায়ের জুতো জোড়া, কপালের বাজ নিমিষেই শীতল হয়ে গেল। মুখ ফসকে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। সৌরভী আগের মতোই নির্জীব, না কারোর সাথে বাক্য বিনিময় করে, না খেতে চায়। পাশে বসে একদিন পূর্বে নাসমিন বেগম বুঝিয়েছেন মেয়েটা কাঠপুতুলির মতো শুধু উপর নিচ মাথা দুলিয়েছে, চোখ মুখের লাবণ্যতা মিয়ে গিয়ে পানসুটে হয়ে গেছে। মৃত পানির ন্যায় চোখের উজ্জ্বলতা কমে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। কেমন ভূতের মতো হাঁটে বাড়ি জুড়ে। হঠাৎ কেউ দেখলে ভূত মনে করে হার্ট অ্যাটাকও করতে পারে। ঝর্ণা বেগম সেদিন অভিমান অভিযোগ ফেলে ছেলেকে নিতে আসলেও ছেলে এক পাও বাড়ল না ওই বাড়ির উদ্দেশ্যে। গোদরে বসে রইল এই বাড়িতেই থাকবে বলে। শেষ পর্যন্ত ভার মুখে ছেলের বউ আর ছেলেকে ছেড়ে গিয়েছেন সৈয়দ বাড়িতে ভদ্র মহিলা। দিনগুলো যেন সৈয়দ বাড়ির মানুষের জন্য বিভীষিকাময়। আগের মতো ঝরঝর করে দিন কেটে রাত নামলেও রাত যেন ফুরোয় না। চারিদিকে শুধু ধুধু শূন্যতা। বাড়ি দুটো পড়ে আছে মরুভূমির ন্যায় শূন্য হয়ে। বাচ্চা ছেলে মেয়েগুলো বাড়িতে নেই, তাদের অভাবে খা খা করে ইট পাথরের দালানগুলো। ইরহাম আগের মতো হাসে না, মুখ গোমড়া করে থাকে সারাক্ষণ। গম্ভীর মুখ ভঙ্গি করে সারাদিন সোফায় বসে কিছু একটা ভাবে। আগের মতো রমরমে ভাব নেই এই বাড়ির দুয়ারে। যেন হাসলেই পাপ হবে সবার। অলস মনে বসে বসে এসব ভাবেন আর কাজ করেন নাসমিন বেগম। বাড়ি আজ ঠান্ডা, সৌরভীর নড়চড় নেই।
না হলে সকাল দুপুর রাতে স্বামী স্ত্রীর একচোট ঝগড়ার আওয়াজ পাওয়া যেত। ইরহাম তু শব্দটি করে না, নিজের অপরাধ বোধের চাপে। কিন্তু সৌরভী কখনো থামে না। সে তেতো গলায় সারাক্ষণ গালিগালাজ করতেই থাকে। আগে তো মেয়েটা এত গালাগাল করতো না, এখন কি করে এত খারাপ ভাষা ব্যবহার করে ভেবেই হয়রান হন নাসরিন বেগম। চোখের সামনে নিজের দাম্ভিক, নাকের ডগায় বিরক্তি, সারাদিন ভেটকাতে থাকা নুসরাতের মুখ বাসে। খারাপ সঙ্গে গালাগাল শিখেছে, এরপর একে একে বাড়ির ছোট থেকে বড়দের শিখিয়েছে নিজের গালিগুলো। এই বাড়ির কোনো ছেলে মেয়ে এত গালাগাল করতো না, এমনকি নিজের ভাসুর দেবর কাউকেই গালি ব্যবহার করতে শুনেননি নাসরিন বেগম। হঠাৎ হঠাৎ সুহেদ রেগে গেলে খবিশ বলেন, নয়তো রামছাগন বলে ওঠেন। অতিরিক্ত রাখলে শুয়োরের বাচ্চা, এছাড়া আর কোনো গালি বাই করে না। কিন্তু তার পেট থেকে বের হওয়া বিয়াদবটা কি কি গালি যে দেয় তা তিনি জীবনেও শুনেননি। ভাবনার অতলে হারিয়ে গেলেন যে নাসরিন বেগম। টেরই পেলেন না একই ধারায় সিল্কে পড়তে থাকা পানির শব্দ। বাহির থেকে যে ইরহাম মেজমা বলে বলে অগণিতবার ডেকেছে তাও শুনতে পেলেন না। চাচির নড়চড় না পেয়ে মনে করল হয়তো বাড়িতে নেই। কিচেনের পানির শব্দ তখনও তার কর্ণগোচরে পৌঁছায়নি। উদ্ভ্রান্তের নাই ছুটল বাড়ির বাহিরে। বাহিরে বেরিয়ে চেঁচিয়ে ডাকলো, সৌরভী! নেই সৌরভী আশপাশে কোথাও। খালি রাস্তায় কিছুক্ষণ পাগলের মতো তাকিয়ে গেটের ভিতর ঢুকলো। হন্তদন্ত পায়ে আবার বাড়িতে ঢুকে হাতে গাড়ির কি নিল। কিতে চাপ দিতেই শব্দ করে হর্ন বেজে উঠল। গাড়ি গ্যারেজ থেকে বের করে পাগলের মতো স্টার্ট করলো। রাস্তায় গাড়ি উঠে আসতেই উইন্ডো স্ক্রিনে বাহিরে তাকালো সে। এক হাতে হুইল চেপে দেখলো চারিপাশ। বিড়বিড় করে আওড়ালো নিস্মনে, সৌরভী, সৌরভী, আই উইল কিল ইউ ইডিয়েট। রাস্তায় কালো সালোয়ার কামিজ পরিহিত একটা মেয়েকে দেখে চেঁচালো, এই সৌরভী, এই মেয়ে, দাঁড়াও, এই! হন্তদন্ত হয়ে গাড়ির ডোর খুলে বের হলো। চোখে তখন সর্ষের ফুল দেখছে সে। বয়ে বুক কাঁপছে থরথর করে। হাত পায়ের অবস্থা মির্গি রুগীর মতো। মেজাজ গরম করে বেরিয়ে কাঁধ ধরে টান দিতে নিবে থেমে গেল ইরহাম। দমকা হাওয়ার শীতল স্পর্শ বেয়ে গেল গা বেয়ে। সিঁড়ি দ্বারা সোজা করে নিল সে, বাড়ানো হাত গুটিয়ে নিল। সামনের মেয়েটা সৌরভী নয়। অনুভূতি হলো অন্যরকম কিছু একটা। মেয়েটা আশেপাশে থাকলে যেমন বুকে কম্পন হয় তেমনই হলো। এতে সামান্য টলে গেল নিজের জায়গা থেকে। অতিরিক্ত অস্থিরতায় চোখের পাতা ঝাপটালো নিজের। সামনে স্ট্যান্ড করা বাইকের উত্তাল মিররের দিকে কোনা চোখ যেতেই গাড়ির ডিকির থেকে তাড়াহুড়ো করে উন্না সামলে বেরিয়ে আসতে দেখলো নতুন নববধূকে। চাদরের মতো গায়ে উড়না পেঁচিয়ে চুরের মতো দিক বিদিক ভুলে সিএনজি স্ট্যান্ডের দিকে দৌড়ালো। আকস্মিক হাসি ফেল ব্যাপারটা দেখে ছেলেটার। ঠোঁট বেয়ে বয়ে গেল হাসির ফোয়ারা। ঠোঁট এলিয়ে হাসতেই থুতনিতে টোল পড়ল। গালের এক পাশ সূক্ষ্ম দেবে গেল। পা চালিয়ে যেতে যেতে চোখে এঁটে নিল গ্লাস। পেছন থেকে রসাত্মক গলায় ডাকলো, জানেমান। সৌরভী ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালো, তারপর আবারও পাগলের মতো ছুটল সম্মুখে। ইরহামের সাথে পারল না সে। বড় বড় পা ফেলে এসে পেছন থেকে শক্ত হাতে চেপে ধরল কবজি। নিষ্পাপ চোখে তাকিয়ে শুধালো, পালানো হচ্ছে ওয়াইফি? সৌরভী হাত ছাড়ানোর চেষ্টা করল। মুচড়ামুচড়ি অভ্যস্ত রেখে গলা নামিয়ে কটমট স্বরে বলল, তোমার সাথে আমি যাব না। তুমি যাবে, সাথে তোমার পুরো শরীর যাবে। কে আটকাবে আমায়? আমি চেঁচিয়ে লোক জড়ো করব। ট্রেড দিচ্ছ জানেমান, চলো বাসায় চলো। অনেক ইঁদুর বিড়ালের মতো লুকোচুরি খেলেছ,
তাছাড়া লোক জড়ো করে লাভ নেই। আমাদের বিয়ের ছবি আছে আমার কাছে। যাব না, ডিভোর্স দিব আমি আপনাকে। ইরহাম সৌরভীকে টেনে নিয়ে যেতে পারল না। সামনে দাঁড়ানো জেদি মেয়েটার দুর্বলতার সুযোগ নিয়ে এক হাতে কোমর চেপে ধরল, অন্য হাতে স্ত্রীর কবজি চেপে ধরে গা দুলিয়ে এক পা আগালো। দোকানদাররা তাকিয়ে আছে এদিকে হাঁ করে। বিশেষ পাত্তা দিল না তা ইরহাম। নির্লজ্জের মতো শব্দ করে হাসল, গ্লাস পরিহিত চোখ সামনে স্থির রেখে। স্ত্রীকে নিয়ে গা দুলিয়ে অগ্রসর হতে হতে অনুচ্ছন্ন স্বরে বলল, ড্যানিশ টাইমর এর একটা ড্রামায় একটা সিন এমন ছিল, তার বউ ডিভোর্স পেপার বিয়ের পরের দিন রেখে পালিয়ে যায়। পরে স্ত্রীকে জোর করে বাপের বাড়ি থেকে তুলে আনতে আনতে এমনই সময় স্বামী স্ত্রী গাল দুলিয়ে নাচে। আমার কি জীবন, সিনটা রিক্রিয়েট করার সুযোগও পেয়ে গেলাম। সৌরভী বিরক্তিতে মুখ বাঁকালো, দাঁতে দাঁত চেপে বলল, আমাকে তালাক দিয়ে দাও ইরহাম। ইরহাম গা দুলিয়ে আবার হেসে উঠল, স্ত্রীর কোমর আর কবজি চেপে ধরে নৃত্যে অব্যাহত থেকে বলে উঠল, কবর থেকে উঠে এসে যদি শ্বশুর আব্বাও বলে তোমাকে তালাক দেওয়ার জন্য, তবুও আমি তোমাকে তালাক দিব না। তাই বাইং মাছের মতো নাচানাচি না করে স্বামী সোহাগী হও। মৃত্যুর পর কপালে জান্নাত নসিব হবে। খারাপ হলেও আমি তোমার স্বামী, আর লম্পট লুচ্চা বদমাইশ যাই হই তা হলেও আমি তোমারই স্বামী। নিজের নসিব তুমি পরিবর্তন করতে পারবে না সৌরভী, ভালোই মানিয়ে নাও। আমাকে আমার খারাপ রূপ দেখাতে বাধ্য করো না। ইরহাম মুখ গম্ভীর রেখে কথাগুলো বললেও তার বুক কাঁপছে। ভালোই না মানলেও তো কিছু করতে পারবে না সে। কি ভয়টাই না পেয়েছিল মেয়েটা পালিয়ে গেছে ভেবে। মাথায় সর্বপ্রথম এসেছিল আত্মহত্যা করেনি তো, নিজের সাথে খারাপ কিছু করে বসলো না তো আবেগের বশে। যখন দেখলো মেয়েটা ঠিক আছে, শ্বাসনালীতে আটকানো শ্বাস নৈশব্দে বেরিয়ে এলো, স্বস্তি এসে ভর করলো বুকের ভেতরে। তখনও নিজেকে ইরহামের কবল থেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করলো সৌরভী, কিন্তু ওই শক্ত হাতের থাবা থেকে না পারল কবজি ছাড়াতে, আর না পারল নিজের গা ছাড়াতে। রেগে মেগে কাঁধে কিলঘুষি বসালো শক্তি দিয়ে। এতে মোটেও হাসি কমে গেল না ইরহামের। ঠোঁটের রেখায় হাসির পরিধি বৃদ্ধি পেল আরো বেশি।